বনি বনি ঘোরে রামচন্দ্র, খুঁজে ফেরে সীতা মায়েরে, সঙ্গে লক্ষণ সাথে খোঁজে। তো ভাই, বনবাসের সময়টা খুব খারাপ যাচ্ছিল। দুষ্ট রাবণ হরণ করে নিয়ে গেছিল সীতা মাকে। ঘন জঙ্গলের গভীরে একজন চণ্ডালের মেয়ে অপেক্ষা করছিলেন যে কখন প্রভু রামের সেই পবিত্র চরণ ওই জঙ্গলে পড়বে। হ্যাঁ ভাই, ওই মহিলার নাম ছিল মাতা শবরী। হাত জোড় করে পদচিহ্ন দেখে সীতারামজি স্বয়ং এসেছেন। প্রভু রামকে স্বয়ং সামনে দেখে মাতা শবরীর তো আনন্দের সীমা রইল না। মাতা শবরীর ঝুড়িতে জংলি জাম ছিল। আনন্দের বশবর্তী হয়ে মাতা শবরী প্রতিটা জামকে চেখে দেখার পর সেটা প্রভু রামকে অর্পণ করলেন। ভাই লক্ষণ ব্যাপারটা পছন্দ করলেন না। তার মনে প্রশ্ন জাগলো যে তার ভাই একজন আদিবাসী স্ত্রীর এঁটো জাম বিনা সংকোচে কি করে খায়। তারপর প্রভু রাম বললেন যে, হে লক্ষণ, আমার ছোট ভাই, ছুত অচ্ছুতের ভেদ ঈশ্বর নয়, মানুষ বানিয়েছে। লোকেদের মনের ভেতর ঢুকে দেখো, সবাই এক সমান। এই শবরের জাম এঁটো নয়, এগুলো মিষ্টি লক্ষণ, কারণ এগুলো ভালোবেসে অর্পণ করেছে সে। वैष्णव जन तो तेने कहिए जे সব মানুষ সমান। দীর্ঘদিন ধরে জাতিভেদ আমাদের সমাজকে পথভ্রষ্ট করেছে। যে লোকগুলোকে অচ্ছুত বলা হয় তারা সেই হরির সন্তান, যিনি আমাদের সবাইকে বানিয়েছেন। হরিজনদের সমস্ত মানুষদের মতো সমান অধিকার পাওয়া উচিত। জাতিভেদ মানবতার বিরুদ্ধে একটা পাপ। এটা আমাদের দেশের একটা শত্রু। একে সামাজিকভাবে, আইনগতভাবে পরাজিত করে সমূলে উচ্ছেদ করাই আমাদের ধর্ম। আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 17 পরিষ্কার বলা হচ্ছে, আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতার কোনো রূপকে প্রশ্রয় দেওয়া আইনত অপরাধ, যার জন্য শাস্তিও হতে পারে। প্রভু শ্রী রামচন্দ্র, গৌতম বুদ্ধ, গুরু নানক, দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী আর ডক্টর বি.আর. আম্বেদকর, এই সকল মহাপুরুষ আমাদের ভারত মাতার গায়ে লেগে থাকা জাতিবাদের কলঙ্ক মুছে দেবার চেষ্টা করেছেন। কিন্তু আজও গণতন্ত্র হওয়া সত্ত্বেও আধুনিক ভারতে এই হাজার বছর ধরে চলতে থাকা অসুখ রয়ে গিয়েছে। আজও ব্রাহ্মণ জাতির কিছু মানুষ এখানে নিজেদের অন্য জাতির থেকে শ্রেষ্ঠ মনে করে। আবার ক্ষত্রিয় জাতির কিছু লোক এই ব্রাহ্মণদের মতো নিজেদের উচ্চ বর্ণ মনে করে। আর বর্ণ ব্যবস্থার সবচেয়ে নিচে যারা কষ্ট পায় তারা শূদ্র, যাদের সমমর্যাদার মানুষ মনে করা হয় না, যাদের গ্রামের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক জীবনে কোনো জায়গা দেওয়া হয় না। তারা গ্রামের বাইরেই থাকে। উন্নতির পথে চলা তো দূরের কথা, নিচু জাতের মানুষ গ্রামের রাস্তা দিয়েই চলতে পারে না। এদের ছায়াকেও অশুভ মনে করা হয় আর তাদের কাঁচা পথ দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু হ্যাঁ, শূদ্রদের পরিশ্রমের ফসল সম্পর্কে জাতিবাদীদের কোনো আপত্তি নেই। ওকে ছেড়ে দাও, 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 ছেড়ে দাও, ছেড়ে দিন ওকে। প্রধান সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিন, আমি আপনাকে হাত জোড় করছি, ওকে বাঁচিয়ে নিন। বাবা, বাবা, দেখো বাবা, সব দোষ আমার।
আমার ছেলেকে ছেড়ে দাও, ও কিছু করেনি। যা শাস্তি দেবার আমাকে দাও, ওকে ছেড়ে দাও বলছি, আমার দোষ। প্রধান সাহেব, আপনার কাছে হাত জোর করছি, আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। সব তোরই দোষ তাই না? তাহলে তুই ভোগ কর। বাবা, আরে আমার বাবাকে ছেড়ে দাও। এটা আমাদের গ্রামের জন্য একটা শিক্ষা। আমাদের সভ্যতা আর আমাদের ঐতিহ্য কোনো ডাঙ্গুলি বা ব্যাট বলের খেলা নয়, যার যেমন ইচ্ছা হলো খেলে নিলাম। এসব চলবে না, সবাই জেনে রাখো। যে প্রথা চলে এসেছে সেটাই চলবে। পায়ের জুতো পায়েই থাকবে, সেটা মাথায় উঠবে না। আর একটা কথা, সবাইকে এই গ্রামেই থাকতে হবে, তাই এই গ্রামের ভালোর কথা ভাবতে হবে। এটা না যে যাত্রার সামনে যা খুশি বলে দিলাম। আজ এখানে যা হয়েছে সেটা কেউ দেখেনি, বুঝে গেছে তো সব? কারা করেছে? ৬৫ বছরের গঙ্গারামের খুন গোটা গ্রামের সামনে হয়েছিল। শুধু গ্রামের নয়, বলা ভালো গ্রামের পঞ্চায়েতের সামনে হয়েছিল। আসলে পঞ্চায়েত ডাকা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যে, আর উদ্দেশ্যটা ছিল গঙ্গারামকে খুন করা। পঞ্চায়েতকে একটা সিদ্ধান্ত নিতে হতো, হয় গঙ্গারাম আর তার পরিবারকে গ্রাম ছাড়া করতে হবে, অথবা ৬৫ বছরের বয়স্ক গঙ্গারামকে এই পৃথিবী থেকেই বার করতে হবে। নমস্কার, আসুন আসুন ঠাকুর অমরজিৎ বাবু, আসুন। মঙ্গল হোক, মঙ্গল হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠাকুর সাহেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনাকে ছাড়া কি করে পূজা শুরু করব? কি সুন্দর কথা বলেন আপনি পুরোহিত মশাই। আসুন, হ্যাঁ হ্যাঁ, চলুন ভিতরে চলুন। আসুন। আরে হরি ভাই, এতদিন পরে? গঙ্গারাম বাবু, মুখ মিষ্টি করুন। আরে আগে সুখবরটা তো শোনাও। আমার আদরের মেয়ে সাধনার পাকা দেখা হয়ে গেছে। 20 মে বিয়ে, আর মাত্র 1 মাস পরে। এ তো দারুণ ব্যাপার হরি ভাই, খুব ভালো খবর শোনালে তুমি। বিয়েতে তো যেতেই হবে ভাই। দেখো, আমরা মন্দিরে যাচ্ছি ঠাকুর দর্শন করতে, তুমিও চলো, আশীর্বাদ নিয়ে নেবে। না গঙ্গারাম বাবু, আমি কি আপনাদের সাথে মন্দির যেতে পারি?
আপনারা বরং এগোন, আমি তো শুধু মিষ্টি দিতে এসেছিলাম। হরি ভাই, আগে ঠাকুরকেও তো মিষ্টি খাওয়াতে হবে। এসো 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 ভাই, তোমরা এসো 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 এসো। ওং ভূর্ভুবস্সব তস্সবিতুর্বরেণ্যং ভর্গস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সব তস্সবিতুর্বরেণ্যং স্বাহা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলদায়িনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী। গঙ্গারাম, পাগল হয়েছ? কি হয়েছে অমরজিৎ বাবু? এরা তিনজন কারা? ইনি আমার বন্ধু, দেবানারী গ্রামে থাকেন। এনার নাম হরি, আর এই দুজন এনার ছেলে। সমস্যা কি হয়েছে? তোমার এই বন্ধু আর তার দুই ছেলে কোন জাতের? দেখো গঙ্গারাম, আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি, এই নিচু জাতের লোকগুলোর এই মন্দিরে আসা বারণ। তুমি আমাদের বোকা ভেবেছ? এদের মুখে লেখা আছে এরা নীচ জাতি, এরা শূদ্র। অমরজিৎ বাবু, ঠাকুর মশাই, আমি এর আগেও আপনাদের অনেকবার বলেছি যে আমি জাতপাতকে মানি না, উঁচু নিচু মানি না। আমি ভগবানের দ্বার সকলের জন্য খোলা। এটা মন্দির, ঠাকুরদের জমিদারি নয় এটা। চুপ করো গঙ্গারাম। ঠাকুর সাহেব এই গ্রামের সর্বে সর্বা, আর যবে থেকে এই মন্দির নির্মাণ হয়েছে ঠাকুর সাহেব এটা দেখাশোনা করেন। এই মন্দিরের নিয়ম আছে, আর তোমার মানায় বা না মানায় সেই নিয়ম বদলাবে না। ভগবানের মন্দিরে শুধু ভগবানের বানানো নিয়ম পালন করা হয়, আর ভগবান সবাইকে সমানভাবে ভালোবাসেন। এই উঁচু নিচুর নিয়ম শুধু পাষণ্ডদের জন্য হয়, আসল ভক্তদের জন্য নয়। যাক, আমার ভগবানের সাথে কথা বলা হয়ে গেছে, তাই আমার আপনাদের সাথে কথা বলার কোনো উৎসাহ নেই। হরি ভাই, চলে এসো এসো। এই গঙ্গারাম খুব গলা ফাটাচ্ছে ছোট জাতের হয়ে। এই পাগলা ঘোড়াকে যদি এখনই লাগাম না পড়ানো হয় তাহলে গোটা গ্রাম উচ্ছন্নে চলে যাবে, অশুদ্ধ করে দেবে গোটা গ্রামটাকে। এখন যা করবার পঞ্চায়েতকেই করতে হবে, আর খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ধর্ম সংকটে আছে পুরোহিত মশাই। কাল আমাদের মন্দিরকে যেভাবে অপবিত্র করা হলো সেটা এই প্রথমবার নয়। গঙ্গারাম এমন অধর্ম এর আগেও অনেকবার করেছে। একে ভালোভাবে বোঝানো হয়েছে কিন্তু মানেনি, বারে বারে আমাদের ধর্মকে আঘাত করে চলেছে ও। এই লোকটার উপর প্রতি আক্রমণ খুব জরুরি হয়ে পড়েছে। গোটা গ্রামের সামনে, এই পঞ্চায়েতের সামনে তোমাকে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। তোমাকে শপথ নিতে হবে যে এমন জঘন্য কাজ তুমি কখনো করবে না। দেখো, তুমি যে পাপ করেছো তার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তারপরেই মন্দিরটা ধোয়া হবে, সবার সামনে শুদ্ধিকরণ হবে। এক মিনিট পুরোহিত মশাই, আমার কিন্তু আরো অনেক কাজ আছে। আমি আপনার এই শুদ্ধিকরণের ভাষণ শুনতে চাই না। এই যে পাগলের মতো ভাবনা চিন্তা করেন জাতিবাদী, এগুলো ত্যাগ করুন, আর এই উঁচু নিচুর গল্প বন্ধ করুন। আরে দাদা, দেশ অনেক এগিয়ে গেছে। আমাদের জেলা থেকেই সব থেকে বেশি সরকারি অফিসার তৈরি হচ্ছে। আমাদের বাচ্চারা সারা দেশে ছড়িয়ে পড়বে, বিদেশে যাবে।
তখন কি করবেন? তখন কি এই ছাইয়ের ছুত অছুতের রোগ ধরে আঁকড়ে বসে থাকবেন? দেখুন, এখনো কিন্তু দেরি হয়ে যায়নি। চিন্তাটা পাল্টান, চিন্তাটা। সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলুন। আরে এই ব্রাহ্মণ আর ঠাকুরদের রাজত্ব শেষ হয়ে গেছে দাদা। তাহলে কি এখন তোমার রাজত্ব শুরু হয়েছে গঙ্গারাম? একটা কথা মনে রাখো গঙ্গারাম, নিচু জাতের থেকে মাত্র এক ধাপ উপরে আছো তুমি। তোমরা ওবিসি হয়েছো বলে আর পঞ্চায়েতে জায়গা পেলে বলে তুমি আমাদের মাথায় উঠে নাচবে? শুনুন সবাই, আমার মতে যে লোক নিচু জাতের হয়ে ওকালতি করে আমাদের সমাজের মধ্যে থাকা তার কোনো অধিকারই নেই। এই লোকটাকে এই মুহূর্তে এক ঘরে করে দেওয়া হোক। এক ঘরে করে তো দেখো। এই মন্দিরে আমার যতটা অধিকার, এই গ্রামেও ততটাই অধিকার। শুধু আমার না, আমাদের সকলেরই আছে। শূদ্রদের আছে, ওবিসির আছে, ঠাকুরদের আছে, ব্রাহ্মণদের আছে, আর তাদেরও আছে যারা শুধুই মানুষ, আর কিচ্ছু না, শুধুই মানুষ। আমি মন্দিরে সবাইকে নিয়ে আসবো, বারবার আসবো। দেখো গঙ্গারাম, তোমার গঙ্গারাম, তুমি গ্রামের বয়োজ্যেষ্ঠ, গ্রামের সম্মান নিয়ে খেলা করো না, পুড়ে যাবে। গ্রামের ঠাকুর হিসেবে আমি এখনো গ্রামের লোকের রাগকে সামলে রেখেছি, কিন্তু আর একবার যদি তুমি মন্দির নোংরা করার চেষ্টা করো তাহলে তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি নিতে পারবো না। অনেক কিছু হতে পারে গঙ্গারাম, অনেক কিছু। গঙ্গারাম একজন অন্য ধরনের মানুষ ছিলেন। উনি অনেক দিন আগেই জাতপাতের শিকল ছিঁড়ে ফেলে গ্রামের সবাইকে আপন করে নিয়েছিলেন। ওনার বন্ধুত্ব শুধু মানবতা দেখত, জাত নয়। উনি নিচু জাতির অধিকারের জন্য লড়াই করতেন। ওনার স্বপ্ন ছিল শূদ্ররাও বুক চিতিয়ে নিজের অধিকার চাইবে, মাথা উঁচু রাখবে। দেখো তো, ধানটা বাঁচিয়ে কাটবে। ধানটা বাঁচিয়ে কাটবে। হ্যাঁ, কাটো কাটো, কিচ্ছু হবে না। এটা কি এইভাবে কাটবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কিছুই নেই। এই যে এইভাবে কাটবে। মালিক, মালিক আপনি খুব ভালো মানুষ মালিক, কিন্তু এইভাবে যদি গ্রামের লোকেদের সাথে আপনি ঝগড়া করতে থাকেন পরিস্থিতি কঠিন হয়ে যাবে মালিক, আপনারও আর আমাদেরও। হরিয়া, পরিস্থিতি কঠিন হওয়াটা আটকাও, সবাই মিলে লড়াই কর। কিন্তু আর যদি আজ তোমরা সবাই মিলে ওদের বিরুদ্ধে লড়াই না করো তো আগামী প্রজন্মগুলো নিঃশ্বাসও নিতে পারবে না। আর কি হবে মালিক, আমরা তো নিঃশ্বাস বন্ধ করে বাঁচতে জানি। আমাদের হয়তো মন্দিরে যাওয়া বারণ, কিন্তু ভগবানকে কেউ আমাদের মন থেকে বার করে দিতে পারবে কি? উঁচু জাতের বাড়িতে আমাদের ছায়া পড়াও বারণ, তাই যাইও না। তাতে কি আমাদের কি জীবন নষ্ট হয়ে গেছে? মালিক, আমাদের সবকিছু দেখেও না দেখার ভান করে চলতে হয়। সবার সঙ্গে হাঁটতে না পারলেও তবুও তো হাঁটছি আমরা, বাড়ি তো যেতে হবে। আমাদের কপাল তো এমনিতেই অভাগা, আর ঝামেলা করে কোনোদিন তো ভাগ্য ফিরবে না। তাহলে কি দরকার? কাশী, তোমার ভাবনা মনের ওষুধ হতে পারে, যন্ত্রণার ওষুধ নয়। আর এরপর গোটা জীবনটা একটা সমঝোতা হয়ে রয়ে যাবে কাশী। আরে যদি মানুষের মতো না বাঁচো তাহলে বেঁচে থেকে কি লাভ? সম্মান আর স্বাধীনতা না থাকলে কিছুই থাকবে না। দেখো, এত ভাবছো কেন? যদি যাবার ইচ্ছে হয় যাও। খুব দোটানায় পড়ে গেছি সাধনার মা। না যদি বলি মনটা বড় খুঁতখুত করবে, আর যদি নেমন্তন্ন করিও তাহলে গঙ্গারাম বাবুও বড় সমস্যায় পড়ে যাবেন। আমাদের মেয়ে ওনার কোলে বড় হয়েছে গো। আমি তো বলবো নেমন্তন্ন করেই ফেলো, কিন্তু সাথে এটাও বলে দিও অসুবিধে থাকলে যেন না আসে। আমাদের খারাপ লাগবে না।
সমস্যা বুঝি আমরা সকলের। আরে হরিদাদা, নমস্কার। নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি ভেতরে যাব না, একটু গঙ্গারাম বাবুকে বাইরে ডেকে দিলে ভালো হয়। আরে হরি ভাই, এসো এসো, ভেতরে এসো। না না গঙ্গারাম বাবু, শুধু শুধু ওই জাতপাতের ঝামেলা শুরু হয়ে যাবে। হরি ভাই, শুরু হলে তো শেষ হবে, আর এক সময় শুরুই হবে না। হরি ভাই, কমপক্ষে তুমি তো এসব কুসংস্কারে বিশ্বাস রেখো না। এসো এসো, চিন্তা করো না, ভেতরে এসো এসো। বসো হরি ভাই। আরে ওখানে নয়, এখানে বসো। আরে হরি ভাই, মেয়ের বিয়ের কার্ড দিতে এসেছো আর এমন করছো যেন অপরাধ করে ফেলেছো। কি করব গঙ্গারাম বাবু, মনে ভয় হয় যদি জাতপাতের ঝামেলা শুরু হয় তাহলে আমরা সমস্যায় পড়ব। আরে হরি ভাই, বন্ধুতে আবার লাভ ক্ষতি কি? আমাকে কার্ড নিতে হবে আর মেয়েকে আশীর্বাদ দিতে হবে, ব্যাস। এখান থেকেই দেবেন গঙ্গারাম বাবু, দয়া করে বিয়েতে আসবেন না। আপনাকে না ডাকলে আমি শান্তি পেতাম না। আরে হরি ভাই, আমি যদি আমাদের মেয়ের বিয়েতে না আসি তাহলে আমি কি শান্তি পাবো? দেখো হরি ভাই, এবার থেকে এই ভয়কে গুলি মারো, বুঝেছো? মেয়ের বিয়েতে আমি যাবই যাব। আরে একটা নতুন যুগ, নতুন রেওয়াজ তৈরি করব। গৌরী, তুমি হরি ভাইয়ের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। এখনই আনছি। কি যে করি, আমার নিমন্ত্রণ করতে আসাটাই উচিত হয়নি। এখন কোনো একটা অমঙ্গল তো হবেই হবে। আরে এই নিচু জাতের লোক এখানে কি করছে? এসেছে হয়তো নিজেদের লিডার গঙ্গারামের সাথে দেখা করতে। ও তো এখন এই নিচু জাতের লিডার হয়েছে। শুনছি নাকি এই হরির মেয়ের বিয়ে। নিমন্ত্রণ করতে এসেছে হয়তো গঙ্গারামকে। মনে হচ্ছে দুজনে একসাথেই ঘাটে যাবে। বাবাকে বলো না, আমাদের ওখানে না যাওয়াটাই ঠিক হবে। কি বলছো পূজা? আরে বাবা আর হরি কাকা দুজনে ভাইয়ের মতো, দুজনে একসাথে খেতে ঘাম ঝরিয়েছে। আর ওনার মেয়ে সাধনা, আরে আমার একদম বোনের মতো, আমাকে রাখি পড়ায়, আর তার বিয়েতে আমরা যাব না? এটা কি হতে পারে নাকি পূজা? চুপ কর। আমার জীবন কেটে গেল তোর বাবার এই জেদটা দেখতে দেখতে আর ভুগতে ভুগতে। আরে মা, বাবা একদম ঠিক বলে। দেখ, তোর বাবা এমনিতেই গ্রামের বড়দের সাথে ঝামেলা করেছে, আর ওরা ওরা সবাই তো ওত পেতে বসে আছে যে কখন তোর বাবার পা হড়কাবে আর ওরা ঝাঁপিয়ে পড়বে। কার সাহস আছে যে বাবার দিকে চোখ তুলে দেখবে? চুপ কর। সেই সেই সমাজ সংস্কারের রোগ তোকেও ধরেছে না? আরে এত বছর ধরে চলা পরম্পরা তোরা বাপ ছেলেতে মিলে বদলাতে পারবি নাকি? না। আর বলিস না যেটা শহর না, এটা হচ্ছে গ্রাম। এখানে চারটে লোকের মতের অনেক গুরুত্ব আছে। আর এমনিতেও কুয়ো থেকে জল আনতে তোমরা যাও না, আমরা দুজন যাই। জমিদার গিন্নি আর ব্রাহ্মণীদের কথা আমাদেরই শুনতে হয়। যদি গ্রাম থেকে বের করে দেয় না, তাহলে একুলো যাবে ওকুলো। তখন কি হরি আর ওর জাতের লোক আমাদের জায়গা দেবে? দেবে না। আর তাছাড়া আমরা ওদের বিয়েতে গেলে কি ওদের জাতের উন্নতি হয়ে যাবে? হবে না। কিন্তু যেটা হবে সেটা হলো আমাদের পরিবারের ক্ষতি, আমাদের পরিবারের সর্বনাশ। অজয়, তোর মা ঠিক বলেছে। তোর আর বৌমার জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। আমার চিন্তা আমার জন্যই ভালো। আর এমনিতেও আমার জীবন তো শেষ হয়ে এসেছে। বাবা, এমন কথা বলো না।
আরে ওই নিচু জাতের দালাল, যদি তুই ওই শুয়োর হরির মেয়ের বিয়েতে যাস না, তাহলে তোর এই বাড়ি থেকে কখনো কারো বিয়ে হবে না। আরে তোর এই বাড়িটাই থাকবে না, জ্বালিয়ে ছাড়ি করে দেবো তোর এই বাড়িটাকে, আর সেই সঙ্গে তোর এই পুরো পরিবারটাকেও। আরে নিচু জাতের সাথে যদি তোর এতই ভালোবাসা থাকে, তাহলে জানা নরকে, নরকে গিয়ে ওদের সাথে মাখামাখি কর। কে আটকেছে তোকে? আর যদি তুই দেখতেই চাস না, তাহলে তোর বউ আর তোর বৌমাকে আমার কাছে পাঠিয়ে দিস। আমি দেখিয়ে দেব যে আসল পরম্পরা কাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না বাবা, না না, সাবধান করে কে। এবার তো আমাকে হরি ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতেই হবে। বাবা, তুমি একা যাবে না, আমরা সবাই যাব তোমার সঙ্গে। তোমার বাবা শূদ্রের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেছিলেন বলে তাই ওনাকে প্রাণে মেরে ফেলা হলো? হ্যাঁ স্যার। তুমি ছাড়া আর কেউ আছে যে সাক্ষী দেবে? গোটা গ্রামের সামনে আমার বাবাকে এখানেই খুন করা হয়েছে সাহেব। আমি সাক্ষীর কথা বলছি, সামনে এসে আদালতে সাক্ষী কে দেবে? সাহেব, মা, আমার স্ত্রী, আমাদের 3 জনের সামনে আমার বাবাকে এখানেই মেরে দিল সাহেব। ওই হরি, ও কি সাক্ষী দেবে? নিশ্চয়ই দেবে। হরি কাকা তো আমার বাবার খুব ভালো বন্ধু। ওনার মেয়ে সাধনা তো আমাকে রাখি বাঁধে, আমার বোনের মতো সাহেব। আরে ব্যাস 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 ব্যাস, সুখী। গঙ্গারাম বাবু, এবার আপনারা ফিরে যান। ঠাকুরের কিছু লেঠেল কিন্তু আমাদের উপর নজর রাখছে। ব্যাপারটা ভালো না। আপনারা এখন ফিরে যান। হরি ভাই, সাধনা মায়ের বিয়েতে খাবার না খেয়ে তো আমি যাবই না। আর শোনো, যদি লেঠেলরা আসে ওদেরকেও খেতে বসিয়ে দেব। আর দেখো, আমারও খুব খিদে পাচ্ছে, দেরি করো না। আর শোনো, যা হবে দেখা যাবে। গঙ্গারাম তার শূদ্র বন্ধু হরির মেয়ের বিয়েতে গিয়েছিল। সেখানে বিয়ের ভোজও খেয়েছিল। আর সেই একসাথে খাবার খাওয়ার ব্যাপারটা কফিনের শেষ পেরেক হয়ে গেল। লাস্ট নেইল ইন দ্য কফিন। গ্রামের উঁচু জাতির মাতব্বরদের মতে গঙ্গারাম মহাপাপ করেছিল। সে ওদের সহ্য ক্ষমতার সমস্ত সীমা পার করে দিয়েছিল। বারে বাহ, মদ খেয়ে খালি বোতল অন্যের বাড়িতে ছুঁড়ে মারাটা, এটা অধর্ম নয়? কারো বাড়িতে গিয়ে তাদের মা বোনেদের নোংরা নোংরা গালাগালি দেওয়া, এটা অধর্ম নয়? নিজের কোনো প্রিয় বন্ধুর মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত থাকাটা, এটা অধর্ম হয়ে গেল?
মহা পাপ হয়ে গেল। ওয়ার্নিং দিয়েছিল না পঞ্চায়েত তোদেরকে যে নিচু জাতির সাথে মেলামেশা করা বারণ? সবার আগে আমি এটা বলে দিচ্ছি যে আমি এমন বেআইনি ফতোয়াকে মানি না। দ্বিতীয় কথা হলো কেউ উঁচু বা নিচু নয়, সবাই সমান। এটা আমার জীবন, যেমন ইচ্ছা হবে কাটাবো, নিজের ক্ষমতায়। আপনারা যা করতে চান করে নিন। আর ভাই সব আপনাদের আমি বলতে চাই যে আপনারা নিজেদের গলায় জাতিবাদের যে ভারী কলসিটা বেঁধে রেখেছেন সেটা ফেলে দিন, না হলে উন্নতি স্রোতে ভাষার বদলে আপনারা ডুবে যাবেন। আরে এই জাতিবাদের নৌকা তো ভাটার টানে টলমল করছে, তাতে আপনারা সবাই বসে থাকলে তো নিশ্চিতভাবেই ডুববেন। চলো গৌরী, চলো। এই লাতখোর ভূতেরা কথায় বুঝবে না। আজ এখানে এমন একটা শিক্ষা দেওয়া হবে যেটা গোটা গ্রাম মনে রাখবে আর মুতে ফেলবে ভয়ের চোটে। আজকের পর নিচু জাতির হয়ে দালালি করা তো দূরের কথা, কেউ ওদের নাম মুখে আনারও সাহস করবে না। আর রইল কথা ধর্ম আর অধর্মের, তাহলে তার হিসাবও আজকেই হয়ে যাবে। গাড়িতে তোলো। দারোগা, জামিনের আগে আমার ছেলের গায়ে যেন আঁচো না পড়ে। চিন্তা করবেন না অমরজিৎ বাবু, আমি তো শুধু আমার ডিউটি পালন করছি। যে লোকটার খুন হয়েছে তার ছেলে আপনার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে, হেফাজতে তো নিতেই হবে আমাদেরকে। সাহেব, আপনি অভিজিৎ সিং আর ওর লোকেদের ছেড়ে দিলেন? আমি কাউকে ছেড়ে দিইনি, ওদের জামিন হয়েছে, কিন্তু এফআইআর ওদের নাম এখনো লেখা রয়েছে। চার্জশিট হবে, মামলা চলবে। সাহেব, অভিজিৎ সিং আর ওর লোকেরা গোটা গ্রামের সামনে আমার বুড়ো বাবাকে খুন করেছে। আপনি ওদের শাস্তি দিয়েই ছাড়বেন। দেখো অজয়, শাস্তি দেওয়াটা হলো আইনের কাজ, আর আমাদের কাজ হলো অপরাধীকে তার সামনে দাঁড় করানো। কারোর কথা শুনে কাউকে অপরাধী করা যায় না, সবাইকে সামনে এসে নিজেদের সাক্ষী দিতে হয়। আর এখনো পর্যন্ত তোমরা তিনজন ছাড়া কোনো গ্রামবাসী সাক্ষী দিতে আসেনি। কি করে আসবে সাহেব? গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে আছে, কেউ টু শব্দ করতে পারে না। আর কেউ যদি কিছু বলতে চেষ্টাও করে, সোজা গ্রাম ছাড়া, পুরো এক ঘরে করে দেবে। না হলে আমার বাবার মতো তাকেও খুন করে দেবে। আমরা কাউকে জোর জবরদস্তি করে কারো সাক্ষ্য নিতে পারি না অজয়, সেটা আইনের নিয়ম বিরুদ্ধ। হ্যাঁ, তদন্ত চালিয়ে যাব, যখন সঠিক সময় আসবে চার্জশিট ফাইল করে দেব। একটা উপদেশ দিচ্ছি, মনে রেখো জীবনটা কিন্তু মূল্যবান, সেটা যত্ন করে রেখো, এটাকে হারিয়ে ফেলো না। আর এটা হারিয়ে গেলে আর পাবে না।
এই যে এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ ভালোভাবে করো। ঠিক আছে, হ্যাঁ এই দিকটা রাখো, এইখান। অজয় দাদা, আমরা মালিককে বলেছিলাম এটা কোনো লড়াই না, এটা দেওয়ালে মাথা ঠোকার মতো ব্যাপার। 6 মাস হয়ে গেল, কিছুই তো হলো না। ব্যাপারটা যা ছিল তাই আছে, শুধু মালিকই নেই আমাদের মধ্যে। অকারণে প্রাণটা গেল ওনার। ভালো মানুষ ছিলেন। আমাদের মনে উনি সারা জীবন পুজো পাবেন, কিন্তু তাতে কি হবে? কি এসে যাবে অজয় দাদা? কিচ্ছু না। শ্রীরাম আর গান্ধীজিকে তো লোকে আজও মনে রেখেছে, কিন্তু তাদের কথা কে মনে রেখেছে? ভুলটা আমিই করেছিলাম। না আমি ডাকতাম, না উনি আসতেন, আমার বন্ধুর প্রাণ বেঁচে যেত। এই কেসটা এখন জেলা আদালতে আছে, কিন্তু একে এখন পারিবারিক শত্রুতার কেস বলা হচ্ছে, বরং জাতিবাদী সন্ত্রাসকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। লোকাল মিডিয়া ছাড়া এই কেস জাতীয় স্তরে কোনো এক্সপোজারই পায়নি। আজকের আমাদের এই মডার্ন সমাজে জাতিবাদের এমন নমুনা দেখলে হয়তো অনেকেই চমকে উঠবেন, আর প্রশাসন তো এই ঘটনাকে পুরোপুরি অস্বীকারই হয়তো করে দেবে। কিন্তু এটা কঠোর সত্যি যে আমাদের দেশের বহু এলাকায় জাতিবাদ এখনো তুমুলভাবে বিরাজমান। এই কিছুদিন আগে একটা নিউজ রিপোর্ট পাওয়া গিয়েছিল যে একজন লোক বিয়ের 3 বছর পর নিজের স্ত্রীকে খুন করে দেন, কারণ তার স্ত্রী ওনার কাছে নিজের জাত লুকিয়েছিল। স্ত্রীর জাত স্বামীর জাতের থেকে নিচু ছিল। সেই দম্পতির এক সন্তানও ছিল। কিন্তু বাস্তবে এই জাতিবাদকে এতটা গুরুত্ব কেন দেওয়া হয়? সংবিধানের আর্টিকেল 17 অস্পৃশ্যতা, আনটাচেবিলিটিকে অপরাধ মনে করা হয়। পিছিয়ে পড়া জাতিদের জাতিবাদের খাত থেকে তুলে আনার জন্যে সরকার অনেক রকম স্কিম আর যোজনা বানিয়েছে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও এই ভয়ঙ্কর ছায়া আমাদের সমাজের পিছু কেন ছাড়ছে না? হয়তো এই কারণে যে জাতির নামে বিভক্ত সমাজের প্রতিটা অংশ নির্বাচনের সময় ভোট ব্যাংকের রূপ ধারণ করে বলে। এটা বলা কি ভুল হবে যে জাতিবাদ আসলে একটা রাজনৈতিক ব্রহ্মাস্ত্র যা দিয়ে সরকার গড়া বা ফেলা যায়? ভগবান রামের শবরীর এঁটো জাম খাওয়া, গান্ধীজির আনটাচেবিলিটির বিরুদ্ধে আন্দোলন করা, বা আমাদের সংবিধানের আর্টিকেল 17, এই সমস্ত কথা আমাদের ড্রয়িং রুমের ইন্টেলেকচুয়াল ডিসকাশনে উঠে আসে। জাতিবাদের ইতিহাস নিয়ে প্রবল তর্ক হয়, কিন্তু বাস্তব পরিস্থিতির অন্ধকারে আলোর সেই কিরণটা যদি আসে তো কোথা থেকে আসবে? হোপ এগেনস্ট হোপ। শুধু এটাই আশা করা যায় যে সাধারণ মানুষ আর বুদ্ধিমান প্রশাসন জাতিবাদের এই ভয়ঙ্কর সংকেত বার্তাকে শুনবে আর সেই সব পদক্ষেপ নেবে যার ফলে আমাদের সমাজে সঠিক অর্থে সাম্য প্রতিষ্ঠিত হবে আর প্রতিটা নাগরিক বাঁচার আর উন্নতি করার সমান সুযোগ পাবে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।